আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেন যুদ্ধের এক ক্রান্তি লগ্ন ঘিরে স্নায়ুচাপ বাড়ছে আমেরিকার। কায়রোর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিনিদের ঐক্য সম্মেলন। মাহমুদ আব্বাস ও ইসমাইল হানিয়াকে নিয়ে বৈঠক করলেন এরদোগান। এদিকে মাথায় গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। এবার পুতিনকে ঠেকাতে আফ্রিকান নেতাদের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব মসজিদে যুদ্ধ পতাকা উড়ালো ইরান, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন যুদ্ধের এক ক্রান্তি লগ্ন ঘিরে স্নায়ুচাপ বাড়ছে আমেরিকায়। অ্যাসপেনে প্রতি বছর অনুষ্ঠিত হয় অ্যাসপেন সিকিউরিটি ফোরাম। এতে অংশ নেন আমেরিকার প্রভাবশালী নীতি নির্ধারক, পররাষ্ট্র ও নিরাপত্তা গবেষক, রাজনৈতিক হোমরা-চোমরা ব্যক্তিত্ব। তারা বাকি বিশ্বের সাথে আমেরিকার সম্পর্কের বিনির্মাণে ভূমিকা রাখেন। যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের অ্যাসপেন পাহাড়ের নেপথ্যে দৃশ্যপটে এক সাজানো গোছানো শহর। লনের ঘাস সুন্দরভাবে ছাটা, চারপাশে আর সবকিছুর মতোই পরিপাটি। ইউক্রেনের মাইনফিল্ড ও পরীক্ষার রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংসযজ্ঞ থেকে যেন বহু দূরের এক ভিন্ন জগৎ। কিন্তু গত সপ্তাহে দিন কয়েকের জন্য অবস্থানের মধ্যে এক যোগসূত্র তৈরি হয়েছিল। অ্যাসপেনের প্রতি বছর অনুষ্ঠিত হয় অ্যাসপেন সিকিউরিটি ফোরাম। এবছর 18 থেকে 21 জুলাই অনুষ্ঠিত হয় এ ফোরাম। এতে যোগ দেন মার্কিন নীতি নির্ধারক ও থিঙ্ক ট্যাঙ্কদের শীর্ষ ব্যক্তিরা। ইউক্রেন যুদ্ধের অগ্রগতি নিয়ে তোলেন নানা প্রশ্ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ভার্চুয়াল ব্যবস্থায় আলোচনায় যুক্ত হন। অডিটোরিয়ামে বড় পর্দায় জেলেনস্কি মার্কিন নীতি নির্ধারক মহলের কাছে সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে স্বীকার করেন যুদ্ধের জন্য এটা এক ক্রান্তিলগ্ন, যার উপরই আগামী দিনে জয় পরাজয়ের ভারসাম্য নির্ধারণ করছে। বিবিসি নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক গর্ডন কোরেরা এই ফোরাম কাভার করতে অ্যাসপেনে যান। তিনি লিখেছেন, 3 সপ্তাহ ইউক্রেনে কাটানোর পর অ্যাসপেনে এসে আমি এক ধরনের স্নায়ুচাপ ও অস্থিরতা লক্ষ্য করেছি। আর সেটা যে খুব চাপা তেমনও নয়, কেবল ইউক্রেনের পাল্টা আক্রমণ অভিযানের গতি নিয়েই নয়, যুদ্ধে আমেরিকার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ঘিরেও যা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক মহলের দুশ্চিন্তা উদ্বেগের কারণও যথার্থ। বাইডেন প্রশাসন ইউক্রেনকে সহায়তা দানে পশ্চিমা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। দেওয়া হয়েছে বিপুল সমরাস্ত্র, আর্থিক সহায়তা, গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণও। কিন্তু 1 মাস আগেও শুরু হলেও ইউক্রেনের পাল্টা আক্রমণ অভিযান কঠোর সংগ্রামে রূপ নিয়েছে। প্রত্যাশিত দ্রুত অগ্রগতি দুরাস্থান অভিযান কচ্ছপ গতিতে চলছে বললে যেন যথার্থ হয়। অধিকাংশ ক্ষেত্রেই দিনে মাত্র কয়েক মিটার ভূমি দখলমুক্ত করতে পারছে ইউক্রেনীয় বাহিনী। মার্কিন চিন্তক ও নীতি নির্ধারকদের থেকে প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে প্রথম প্রশ্নই ছিল প্রত্যাশার চেয়ে কেন অভিযানের গতি কম সে প্রসঙ্গে। জেলেনস্কি সংযমের সাথে উত্তর দেন, অভিযানের জন্য দরকারি অস্ত্র, গোলাবারুদ ও প্রশিক্ষণ সহায়তা দিতে পশ্চিমা দেরি করায় রাশিয়ার প্রতিরোধ বুদ্ধ শক্তিশালী করা আরও মাইন বেছানোর সুযোগ পায়। আর সেজন্যই পদে পদে থমকে যাচ্ছে অভিযানের গতি। কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্বেগের মহল সম্পর্কে জেলেনস্কি ভালো করে জানেন। সেই ভার কিছুটা লাঘব করতে যেন আশ্বাস দেন, শত্রুর বিরুদ্ধে অভিযান দ্রুত গতি লাভ করবে এমন মুহূর্ত ক্রমে এগিয়ে আসছে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভর করছে। বিভিন্ন সময় দেশটিকে বিপুল সহায়তা দেওয়া নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে অসন্তোষ রয়েছে যুক্তরাষ্ট্রের। সহায়তা প্যাকেজগুলোর কার্যকারিতা নিয়েও বিভিন্ন সময় উঠেছে প্রশ্ন। তবু অবিচল থেকেছে বাইডেন প্রশাসন। কিন্তু রাজনীতির হিসেব নিকেশ এক রূঢ় বাস্তবতায়। তাই বিভিন্ন সময় কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে তা নিয়ে সুস্পষ্ট রাজনৈতিক উদ্বেগও পরিলক্ষিত হয়েছে। এর মধ্যেই অ্যাসপেনে আরও সহায়তা দানের আহ্বান পুনর্ব্যক্ত করেন জেলেনস্কি। কিন্তু তার মাত্র 2-1 ঘন্টা পরে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, F-16 ফাইটার জেট ইউক্রেনকে যদি আগে দেওয়া হতো, তারপরও চলমান অপারেশন সেটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারত না বলেই মনে করেন আমেরিকার সামরিক উপদেষ্টারা। কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিনিদের ঐক্য সম্মেলন। মাহমুদ আব্বাস ও ইসমাইল হানিয়াকে নিয়ে বৈঠক করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে নিয়ে একটি তৃতীয় পক্ষীয় বৈঠক করেছেন। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ও হানিয়ার নেতৃত্বাধীন হামাসকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এবং এই দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে আগামী রোববার যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে, তার আগে বুধবারের ত্রিপক্ষীয়
ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো। আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে এরদোগান সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের বহু ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করতে চায় তারা ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন থেকে ফায়দা লুটবে। এরদোগান দাবি করেন, গাজা উপত্যকার ওপর ইসরায়েলি অবরোধ মেনে নেয়নি তুরস্ক। তিনি আরো বলেন, পূর্ব বায়তুল মুকাদ্দাস ও আল আকসা মসজিদ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আঙ্কারা। উল্লেখ্য 2007 সালে গাজা উপত্যকার উপর ইসরায়েল কঠোর অবরোধ করার আগে থেকে এখন পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন এরদোগান। ইসরায়েলের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। আগামী 30 জুলাই মিশরের রাজধানী কায়রোয় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন। ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করার উপায় নিয়ে কায়রোর বৈঠকে আলোচনা হবে। সেই সঙ্গে ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা হবে কায়রোর বৈঠকের অন্যতম লক্ষ্য। মাথায় গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী মাথায় গুলি করে এক কিশোরকে হত্যা করেছে। বুধবার রাতে কালকিলিয়া শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি সেনারা কালকিলিয়া শহরের পশ্চিমাঞ্চলের নাক্কার জেলায় গভীর রাতে হামলা চালায়। যারা তাদের বাধা দিয়েছে তাদের ওপর গুলি ও রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জবাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কিশোর বয়স 14 বছর। মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে কালকিলিয়া স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে মারা যায়। পুতিনকে ঠেকাতে আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়া আফ্রিকার নেতাদের চাপ দিয়েছেন। খাদ্য সংকটের ব্যাপারে জবাবদিহিতার দাবিতে তিনি এমন চাপ দেন। আর এই শস্য রপ্তানি সংকট বিশ্বের গরিব দেশগুলোকে খাদ্য সংকটের দিকে ঠেলে দিয়েছে। পুতিন নিজ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া আফ্রিকা বৈঠকের প্রাক্কালে বক্তব্য দেওয়ার সময় ব্লিংকেন জোর দিয়ে বলেন, আফ্রিকার নেতারা জানেন যে ইউক্রেনে পুতিনের যুদ্ধের কারণেই খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে এবং শস্য ও সারের ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সহ বেশ কয়েকজন আফ্রিকান নেতা কনস্টান্টিনোভস্কি প্রাসাদের সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। মসজিদে যুদ্ধ পতাকা ওড়ালো ইরান, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। মার্কিন হামলার জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার ঘটনায় আসন্ন প্রতিশোধের ইঙ্গিত জানিয়ে পবিত্র মসজিদের চূড়ায় যুদ্ধের লাল ঝান্ডা উড়িয়েছে ইরান। শনিবার ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাউদ্দিন প্রদেশ মার্কিন সেনাদের বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর ইরানের কম প্রদেশের পবিত্র মসজিদ জাম কারান সর্বোচ্চ গম্বুজের রক্তলাল পতাকা ওড়ায় ইরান। যদিও বাগদাদে মার্কিন স্থাপনায় কারা হামলা চালিয়েছিল তা এখনো জানা যায়নি। ওই হামলায় একযোগে 5টি রকেট ছোড়া হয়। এতে এখন পর্যন্ত 5 জন আহত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদের রক্তলাল পতাকা ওড়ালো। পতাকাটিতে লেখা যায়, যারা হোসেনের রক্তের বদলা নিতে চায়। এই পতাকা ওড়ানোকে সুলেমানি হত্যার দায়ে আমেরিকার উপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে এই পতাকাকে। শিয়া সংস্কৃতিতে লাল পতাকা দিয়ে অন্যায় রক্তপাতের বদলা নেওয়ার প্রতীক। এর আগে শুক্রবার কাসেম সুলেমানিকে হত্যায় ক্ষুব্ধ হয়ে হাজার হাজার শোকার্ত মানুষ বাগদাদের রাস্তায় নেমে আসেও আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দিতে থাকে। বৃহস্পতিবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলেমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করে পেন্টাগন। ওই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজাই সহ ইরানের